12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। তার আগে ফের প্রতিবেশী দেশে ঝরল রক্ত। ভোটের 48 ঘন্টা আগে বাংলাদেশে ফের হিন্দু খুন। 2024 সালের জুলাই ছাত্র আন্দোলনের সময় থেকে রণক্ষেত্র হয় বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নিলেও কট্টরপন্থীদের দাপাদাপি কোনোভাবেই কমেনি বাংলাদেশে, বরং বেড়েছে। সম্প্রতি ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনায় ব্যাপক ভাঙচুর চালানো হয় বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের দপ্তরগুলিতে। এমনকি অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। কট্টরপন্থীদের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানগর। সেখানেও রাতভর চলে তাণ্ডব। তবে এখানেই শেষ নয়। সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনির পর তার দেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে ইউনূসের দেশে। ঘটনায় কেঁপে ওঠে গোটা বিশ্ব। তারপর থেকেই দেশের নানা প্রান্ত থেকে এসেছে সংখ্যালঘুদের ওপর হামলার খবর। ঠিক এই পরিস্থিতিতে ভোটমুখী বাংলাদেশে ফের খুন হলেন আরও একজন সংখ্যালঘু। ভোটের ঠিক 48 ঘন্টা আগে ফের রক্ত ঝরল এক হিন্দু ভাই। বাংলাদেশে ফের সংখ্যালঘু নিধন। দীপুচন্দ্র দাস, মণি চক্রবর্তী, খোকন দাস, অমৃত মণ্ডল, বজেন্দ্র বিশ্বাসের পর এবার সুসেন চন্দ্র সরকার। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ নামে একটি চালের দোকান ছিল তার। সেখানেই দোকান বন্ধ করার সময় সোমবার রাত ঠিক 11টা নাগাদ সুসেনকে কুপিয়ে খুন করা হয়। পুলিশের দাবি, সুসেন সরকার তার দোকানের ভিতরে ছিলেন। তখন কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে হত্যা করার পর হামলাকারীরা দোকানের শাটার নামিয়ে দিয়ে পালিয়ে যায়। বাংলাদেশে তাহলে অরাজনৈতিক বা অরাজকতা এখনো জারি রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ বা HRCBM এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, মাত্র 7 মাসে মানে 2025 সালের 6ই জুন থেকে 2026 সালের 5ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত 116 জন মানুষের মৃত্যু হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এই হিংসার ঘটনা বাংলাদেশ ব্যাপী মারাত্মক। দাস এবং অমৃত মণ্ডল, তাদের নৃশংস খুনের ঘটনায় ভারতে প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল, সেটা আমরা প্রত্যেকেই জানি। এদিকে ডিসেম্বরে চুরি এবং ডাকাতি, 10টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, জমি জমা দখল, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 23টি। এছাড়া ধর্মীয় অবমাননা ও দালালের মিথ্যা অভিযোগে আটক এবং নির্যাতন ঘটেছে 4টি। ধর্ষণের চেষ্টা 1টি, দৈহিক নির্যাতন 3টি। জানুয়ারিতে বাংলাদেশে খুন অন্তত 7 জন হিন্দু। বাংলাদেশে 2রা জানুয়ারি থেকে 7 জন হিন্দুকে খুন করা হয়। এর আগে 5ই জানুয়ারি 2 জন হিন্দুকে খুন করা হয় বাংলাদেশে। ঢাকার পার্শ্ববর্তী নরসিংদীতে খুন করা হয় হিন্দু ব্যবসায়ী শরৎ চক্রবর্তী মণিকে। যশোরে গুলি করে খুন করা হয় হিন্দু ব্যবসায়ী তথা সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে। 2রা জানুয়ারি খুন হয়েছিলেন সত্যরঞ্জন দাস। 3রা জানুয়ারি খুন হন মিলন দাস এবং সোনু দাস। গত 31শে ডিসেম্বরে হামলার শিকার হন খোকন চন্দ্র দাস, তার মৃত্যু হয় 3রা জানুয়ারি। 4ঠা জানুয়ারি খুন হন শুভ পোদ্দার। HRCBM এর রিপোর্টে বলা হয়, মোট মৃত্যুর 48.3%ই লক্ষ্য ভিত্তিক হামলা। গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন 10.3% মানুষ। সন্দেহজনক বা অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে 12.9%। পুলিশি হেফাজতে বা পুলিশি অত্যাচারে মৃত্যু হয়েছে 6.9%। আর সেনা বা অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন 8.6% মানুষ। এই হত্যাকাণ্ডগুলিকে কোনোভাবেই সাধারণ অপরাধ বলে খাটো করে দেখা যায় না বা দেখা উচিতও নয়। 1946 সালে বাংলাদেশের সংখ্যালঘুদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় 30%, যা 2020 সালে নেমে এসেছে
উল্লেখ করা হয় রিপোর্টে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক উত্তাপ চরমে। এই আবহে উঠছে সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্ন। গত কয়েক মাসে বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, খুন, ভাঙচুর এবং ভয় ভীতির অভিযোগ সামনে এসেছে। বিরোধী দল বলছে সংখ্যালঘুরা নিরাপদ নয়, অন্যদিকে সরকার বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব চিত্রে উঠে আসছে একেবারে অন্য ছবি। বিশেষ করে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অতীতে একাধিকবার উঠে এসেছে বাংলাদেশে। ঠিক এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের সময় সংখ্যালঘুরা সফট টার্গেট হয়ে উঠতে পারেন বাংলাদেশে, কারণ তারা সংখ্যায় অনেকটা কম, রাজনৈতিকভাবে প্রভাবশালী ভোট ব্যাংক হিসাবেই তাদেরকে ধরা হয়। গত 6 মাসে কয়েকটি এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার সময় সংখ্যালঘু পরিবারের যারা সদস্য তাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। তবে এইসব ঘটনায় স্থানীয়রা জানাচ্ছেন ভোটের আগে ভয় দেখানোটাই ছিল মূল উদ্দেশ্য। অন্যদিকে সরকারি পক্ষ থেকে বলা হয় যেখানে অভিযোগ প্রমাণিত হয়েছে সেখানে তো মামলা হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়েছে। সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক বা সদা সতর্ক, সংখ্যালঘু নিরাপত্তায় বিশেষ নজরদারি। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আদতে কি কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে? বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিকভাবে বেশ নজর কাড়া। সংখ্যালঘু নিরাপত্তা প্রশ্নে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে বা ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তার কথা বলা হয়েছে। দণ্ডবিধি এবং বিশেষ আইনে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধানও রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তার প্রয়োগ বা কার্যকর হয় কতটা? 12 ফেব্রুয়ারির ভোট শুধুমাত্র ক্ষমতার লড়াই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের একটা পরীক্ষা। সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের একটা নৈতিক অধিকার, সে কথাও বলতে পারে। এবার প্রশ্ন হচ্ছে 12 ফেব্রুয়ারির পরে বাংলাদেশের সংখ্যালঘুরা কি শান্তিতে বসবাস করতে পারবেন সে দেশে, নাকি আবারও দীপু চন্দ্র দাসের মতো ঘটনা ঘটবে, নাকি আবারও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটবে? আর বিভিন্ন মানবাধিকার সংগঠন সেই রিপোর্ট প্রকাশ করে জানাবে বাংলাদেশে ঠিক কতজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কত মাসে নিহত হয়েছেন তার হিসাব দেবে। আর সরকার বলবে সংবিধানে তো বলা হচ্ছে যে সংখ্যালঘুরা সেখানে নিশ্চিন্তে থাকবেন, কিন্তু বাস্তবে তার প্রয়োগ ঠিক কতটা হবে তার উত্তর অবশ্যই সময় দেবে। জানাবো আপনাদের, কিন্তু নজর রাখতেই হবে আর প্লাস নিউজ।